একবার ভাবুন তো আপনাকে ভারতের প্রধান কোচ হওয়ার জন্য প্রস্তাব দেওয়া হলো, মানে আপনি তখন কি করবেন? যেখানে সুযোগ থাকছে বিরাট কোহলি, রোহিত শর্মা কিংবা জাসপ্রীত বুমরাদের কোচিং করানোর, মানে এমন একটা যদি প্রস্তাব আপনাকে দেওয়া হয় তখন আপনি আসলে কী ধরনের সিদ্ধান্ত নিতে পারেন? আমার কাছে মনে হয় যে নিশ্চিতভাবেই আমরা মানে আমাদের মতো যারা আছেন তারা নিশ্চিতভাবেই চাইবেন যে ভারতের মতো এই শক্তিশালী দলের, ভারতের মতো এত জনপ্রিয় একটা দলের প্রধান কোচ হওয়ার সুযোগটা লুফে নিতেই। কিন্তু এর বিপরীত চিত্রটাও আছে। কয়েকদিন ধরেই তাদের হেড কোচ খোঁজা হচ্ছে, যেহেতু রাহুল দ্রাবিড় তার চুক্তিটা শেষ হয়ে যাচ্ছে এই টি-20 বিশ্বকাপ দিয়ে, তারপরে তিনি আর ভারতের কোচ হিসেবে থাকতে চান না এবং পরবর্তীতে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে সেখানেও তিনি আবেদন করছেন না। মানে সেই কারণে আসলে বিসিসিআইকে নতুন একজনকেই খুঁজে বের করতে হচ্ছে, আর সেই খুঁজতে গিয়ে কিন্তু তাদের বিপাকে পড়তে হয়েছে। কারণ হচ্ছে আইপিএলের বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বিদেশি কোচরা কাজ করছেন এবং যেখানে তাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছে এবং তারা বিশেষ করে না করে দিচ্ছেন। যেখানে বড় বেশ কয়েকটা নাম রয়েছে, আপনি রিকি পন্টিংয়ের কথা বলতে পারেন, ফ্লেমিংয়ের কথা বলতে পারেন, অ্যান্ডি ফ্লাওয়ার, এই যে জাস্টিন ল্যাঙ্গার, এইরকম নামি দামি কোচ যারা কিনা বড় বড় দলের কোচিং করার অভিজ্ঞতা রয়েছে, আইপিএলে কোচিং করাচ্ছেন কিংবা ক্রিকেটার হিসেবে অনেক বড় ক্রিকেটার ছিলেন, তারা কেউই আসলে ভারতের প্রধান কোচ হতে চান না। এখন এই কয়েকদিনে আসলে এটি একটা বড় প্রশ্ন তৈরি হয়েছে যে ভারতের মতো দলের কোচ না হতে চাওয়ার কারণটা কী হতে পারে? কেন রিকি পন্টিং, জাস্টিন ল্যাঙ্গার কিংবা ফ্লেমিংরা না করে দিচ্ছেন? এখন এর বেশ কয়েকটা কারণ হতে পারে। আমরা কয়েকটা কারণ নিয়ে আসলে আলোচনা করব যে আমার কাছে যেটা মনে হয়েছে যে এই কারণগুলোর কারণে হয়তো কেউই আসলে ভারতের কোচ হতে চাচ্ছে না। যার একটা প্রথম কারণটা হতে পারে যে আপনি যদি ভারতের কোচ হন, আপনাকে আগামী 27 সাল পর্যন্ত সাউথ আফ্রিকা ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আপনাকে কোচিংয়ে থাকতে হবে, মানে ভারতের প্রধান কোচ হিসেবে থাকতে হবে। তার মানে হচ্ছে যেহেতু এখন জাতীয় দলের এত বেশি খেলা, 3 ফরম্যাটের কোচ হিসেবেই আপনি থাকবেন, সেক্ষেত্রে আপনাকে সমস্যাটা হচ্ছে যে আপনাকে প্রায় 10 থেকে 11 মাস, অন্তত 10 মাস, আইপিএলের সময়টা যদি আমি বাদ দিই, অন্তত 10 মাস আপনাকে ভারতের দলের সাথে থাকতে হবে এবং বিভিন্ন দেশে ঘুরতে হবে, সিরিজ নিয়ে পরিকল্পনা করতে হবে। যার ফলে আপনি কী হচ্ছে যে আপনি এই 2 মাসের বেশি আপনার পরিবারকে সময় দিতে চাচ্ছেন না। এই যে ভারতের কোচ হতে চান না, এর একটা বড় কারণ হিসেবে রিকি পন্টিং কিন্তু সেটাই বলেছেন আইসিসির একটা ভিডিওতে, যেখানে তিনি বলার চেষ্টা করেছেন যে আমার পক্ষে আসলে এই যে 10 মাস 11 মাস কোচিং করানো আসলে খুবই কঠিন, কারণ আমাকে আসলে পরিবারকে সময় দিতে, পরিবারের সময় দিতে গেলে আপনি কখনোই এই ধরনের 10 বা 11 মাসের চুক্তিতে যেতে চাইবেন না। এটা শুধু রিকি পন্টিং না, আমার কাছে মনে হয় যে ওই অঞ্চলের যারা সেনা কান্ট্রির যারা আছে, ফ্লেমিং কথা বলুন, জাস্টিন ল্যাঙ্গারের কথা বলুন কিংবা ধরুন অ্যান্ডি ফ্লাওয়ারের কথা বলুন, তারা কেউই আসলে এই এত লং টাইম আসলে ভারতের কোচ না শুধু, মানে এত লং টাইমের কোচিংয়ে যেতে চান না, যেখানে তিনি 10 মাস 11 মাস হচ্ছে কাজ করতে হবে। এইটা একটা বড় কারণ। সেকেন্ড যে কারণটা হতে পারে যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আর জাতীয় দলের ক্রিকেটের মধ্যে একটা অনেক বড় পার্থক্য রয়েছে, বিশেষ করে ইনকামের একটা তো পার্থক্য রয়েছেই, যেখানে আপনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অনেক বেশি ইনকাম করতে পারেন, যেখানে আপনি জাতীয় দল হয়তো এত বেশি টাকা ইনকাম করতে পারবেন না। আপনি সারা বছর কাজ করছেন, যে টাকা পাবেন আপনি হয়তো 2 মাস আইপিএলে কাজ করে তার চেয়ে বেশি টাকা পাবেন, এটা একটা বড় কারণ। সেই সঙ্গে এখানে আর একটা পার্সপেক্টিভ আছে, সেটা হচ্ছে যে দেখুন, আপনি আইপিএলে যদি কোনো দলের প্রধান কোচ হন, আপনাকে কাজ করতে হচ্ছে মাত্র 2.5 মাস, অর্থাৎ আপনি বছরের বাকি 9 মাস কিংবা 9.5 মাস পুরো ফ্রি পরিবারকে সময় দিতে পারছেন এবং সমমূল্যের টাকা ইনকাম করতে পারছেন। শুধু আইপিএল না, আপনি চাইলে কিন্তু তখন অন্য ফ্র্যাঞ্চাইজি লিগেও কাজ করতে পারেন, মানে হচ্ছে আপনার স্বাধীনতা থাকবে। আপনি এখানে 2 মাস কাজ করবেন, ওইখানে 3 মাস কাজ করবেন, কিংবা আরেক জায়গায় 1 মাস কাজ করছেন, আপনি বেশ কয়েকটা দলের হয়ে কাজ করতে পারবেন, যেখানে আপনার পরিকল্পনাগুলো ইমপ্লিমেন্ট করতে পারবেন, যেটা কিন্তু আপনি চাইলেই 11 মাস কাজ করা একটা দলের সঙ্গে চাইলেই পারবেন না। মানে সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছে যে সবাই আসলে এখন অল্প সময় বেশি টাকা ইনকাম করতেছে শর্টকাট উপায়ে, সেটা একটা কারণ, যে কারণে আসলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চাহিদাটা বেশি, সবাই আসলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটটাকে প্রেফার করে। এটা একটা এই কারণে কিন্তু আসলে জাতীয় দলগুলো কিন্তু কোচ পাওয়া নিয়ে একটা বড় সংখ্যা তৈরি হচ্ছে। বেশ কয়েকটা দল ইতিমধ্যেই, বিশেষ করে ইংল্যান্ডের কথা ধরুন, তারা টেস্টে
একজন কোচ রেখেছে, ওয়ান ডে বা টি20 জন্য একজন কোচ রেখেছে। এটা কিন্তু এখন অনেক দেশেই তৈরি হতে যাচ্ছে, কারণ অনেকেই আসলে এই পথে হাঁটতে পারে। এখন বড় সমস্যা হচ্ছে যে কারণ কেউই আসলে এই যে 10-11 মাস কাজ করতে চায় না এবং জাতীয় দলের দায়িত্ব নিতে চায় না। এটা একটা বড় কারণ। কোচরাও আসলে সেভাবে প্রেফার করে, তারা আসলে জাতীয় দলের চেয়ে এখন বেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশি আগ্রহ প্রকাশ করে। একটা উদাহরণ হতে পারে, দেখুন আমি ফ্লাওয়ারের কথা বলতে পারি। সে মুলতান সুলতান সাহেবে কাজ করে পিএসএলে, সেখানে তিনি এইখানে কাজ করেন হচ্ছে আইপিএলে কাজ করলেন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর হয়ে, সেখানে তিনি দ্য 100-এও তিনি কাজ করেন। তারা কিন্তু দেখুন তিনি 6-7 মাস কাজ করলে কিন্তু জাতীয় দলের হয়ে কাজ করলে যে পরিমাণ টাকা পেতেন তার চেয়ে অনেক বেশি টাকা পেয়েছেন, মানে কয়েক গুণ বেশি টাকা পাচ্ছেন। তো আপনি আসলে মানে অবশ্যই আপনি যখন 5 মাসে যখন আপনি 1 বছরের টাকা ইনকাম করতে পারবেন, তখন আপনি কেন 1 বছর কাজ করবেন? এটা একটা কারণ। আর তৃতীয় যে কারণটা হতে পারে, সেটা একটা কারণ হতে পারে যে ইন্ডিয়ার কোচ হওয়াটা অনেকটা চাপের। কেন চাপের, মানে এর চাপটা আসলে কিসের? দেখুন 2011 সালে তারা ওয়ানডে বিশ্বকাপ জিতেছে, 2013 সালে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে এবং 2007 সালে তারা টি20 বিশ্বকাপ জিতেছে। এই যে 2013 সালের পর এখন থেকে প্রায় 11 বছর হয়ে গেছে। এই 11 বছরে কিন্তু তারা টুর্নামেন্টের সেমিফাইনালে গিয়েছে বা মানে ভালো সাফল্য করেছে, দ্বিপাক্ষিক সিরিজে ভালো করেছে, আইসিসি টুর্নামেন্টে হট ফেভারিট হিসেবে গিয়েছে। কিন্তু দেখুন তারা কিন্তু শিরোপা জিততে পারেনি। তাদেরকে শিরোপা জিতাতে পারেনি কে? আপনার অনিল কুম্বলে দায়িত্বে ছিলেন, রাবি শাস্ত্রী দায়িত্বে ছিলেন, এখনও দায়িত্বে আছেন রাহুল দ্রাবিড়। মানে ভারতের কিংবদন্তি ক্রিকেটার যারা, তারা সবাই এই দায়িত্বে ছিলেন। তারপরে কিন্তু তারা আসলে মানে কি বলে এটারে, ভারতকে শিরোপা জিতাতে পারেননি। এই যে 10-11 বছর ধরে তারা শিরোপা জিতছে না, আপনি যদি কোচ হয়ে আসেন আপনার উপর এক্সপেকটেশনটা থাকবে, আপনিও জাতীয় দলে যখন দায়িত্ব নেবেন তখন আপনার এক্সপেকটেশনটা যেটা থাকবে যে আপনি এসে তাদেরকে শিরোপা জিতিয়ে দিবেন। এটা কিন্তু একটা বড় প্রেশার। আপনি শুধু মানে ক্রিকেটার হিসেবে প্রেশার তো অবশ্যই না, মানে ক্রিকেটার হিসেবে তো অবশ্যই প্রেশার আছে। আপনি যখন কোচ হিসেবে তখন আপনার জন্য কিন্তু প্রেশার, কারণ আপনি তখন আসলে এই যে এসেই শিরোপা জেতানো, যেমন এখন দায়িত্ব নিলে আপনাকে 26 সালে শিরোপা জেতাতে হবে। ভারতের যে মানুষ 130 কোটি 40 কোটি মানুষ, সবাই আসলে প্রত্যাশা করে, সবাই ক্রিকেটটা নিয়ে মানে পাগলের মতো কি বলে মানে সাপোর্ট করে আসছে, সমর্থন করে আসছে। সো এই যে এত মানুষের প্রেশার নিয়ে আপনি আসলে কিভাবে করবেন, এটা আসলে বড় প্রশ্ন। এই জন্য আসলে মনে হয় যে এই পরীক্ষায় কেউ দিতে চায় না। অনেকে আছে দেখবেন, অনেক চাকরির ক্ষেত্রে অনেক পরীক্ষা আছে যেখানে পরীক্ষার প্রশ্ন অনেক বেশি কঠিন হয়, কিংবা যারা ইউনিভার্সিটি পরীক্ষা দেয় দেখবেন যে কেউ কিছু ইউনিভার্সিটি ছেড়ে পরীক্ষা দেয়, কারণ সেখানের প্রশ্নের মান, প্রশ্নের ধরন কিংবা ধরুন এই ব্যাপারগুলো তো অবশ্যই ব্যাপার থাকে। মানে ভারতের কোচিংয়ের চাকরিটাও আসলে এইরকম একটা পরীক্ষার মতো হয়ে গেছে, যেখানে আসলে অনেক বেশি আসলে চাপ থাকে, প্রত্যাশা থাকে মানুষের। সেই প্রত্যাশাটা পূরণ করতে না পারলে আপনাকে কিন্তু তখন আসলে মানে মূল্য দেওয়া হবে না, সেটা একটা বড় সমস্যা। 4 নম্বর যে সমস্যাটা আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে যে ব্লেম গেম। আপনি যখন এই শিরোপা জিততে পারবেন না, যখন জাতীয় দলের দায়িত্ব নেবেন, তখন একটা ব্লেম গেম চলে। বিশেষ করে এই উপমহাদেশের কন্ডিশনে একটা ব্লেম গেম চলে। আপনি বাংলাদেশকে দিয়েও দেখতে পারেন, চান্দিক হাথুরু সিংয়ের কথা আপনি বলতে পারেন, যখন ভালো করে তখন তাকে সাফল্য করা হয়, যখন ভালো করে না তখন কিন্তু এই চান্দিকা হাথুরু সিংকে কিন্তু ব্লেম করা হয় অনেক কিছু নিয়ে। তো ভারতের যখন আপনি প্রধান কোচ হবেন তখন কিন্তু আপনাকে একটা ব্লেম পর্যায়ে যেতে হবে। কারণ হচ্ছে কি জানেন, আপনাদের মনে থাকার কথা 2000 যখন সৌরভ গাঙ্গুলি যখন ক্যাপ্টেন ছিলেন তখন গ্রেগ চ্যাপেল তাদের হেড কোচ ছিল। তখন কিন্তু গ্রেগ চ্যাপেলের সঙ্গে সৌরভ গাঙ্গুলির সম্পর্কটা খুব ভালো ছিল না, কারণ নতুন একজন কোচ যখন আসবে তখন সবসময় চাইবে আমি যখন আগামী 3 বছরের জন্য পরিকল্পনা করবো, অবশ্যই সেটা যেন আমার ইয়াং ক্রিকেটারদের নিয়ে পরিকল্পনা করতে পারি। আর যখনই আপনি ইয়াং ক্রিকেটারদের নিয়ে পরিকল্পনা করতে যাবেন তখন কিন্তু সিনিয়রদের সঙ্গে আপনার মনোমালিন্য হবে, সম্পর্কটা নষ্ট হবে। আর সেক্ষেত্রে কিন্তু এই যে তখন কিন্তু এই যে গ্রেগ চ্যাপেল যেভাবে চলে গিয়েছিলেন, তখন আপনাকে এরকম একটা পরিস্থিতি, বিশেষ করে এই জিনিসটা বিশেষ করে উপমহাদেশের কন্ডিশন, মানে উপমহাদেশে এই জিনিসগুলো বেশি ঘটে। সবাই আসলে ভালো করলে অনেকেই প্রশংসা করে, আবার যখন ভালো করে না তখন আসলে পুরো দায়টাই কোচের উপর এসে পড়ে, এই ব্লেমগুলো নিতে হয়। সো আবার ক্রিকেটারের সঙ্গে সম্পর্কও নষ্ট হয়। এটা কিন্তু একটা কারণ। আর একটা কারণ হতে পারে যে আপনি যখন ভারতের কোচ হয়ে যাবেন তখন তো আইপিএল আপনি অবশ্যই কোচিং করাতে পারবেন না। সেই সঙ্গে আর একটা কারণ যে আপনি অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি লিগেও কাজ করতে পারবেন না। এইটা একটা বড় কারণ এই যে তখন আপনি তো আসলে মানে কি চুক্তিবদ্ধ হয়ে গেছেন পুরো বছরের জন্য, 3 বছরের জন্য, 4 বছরের জন্য।
সো এটা একটা সমস্যা। কোচরা হয়তো এই জন্য আসলে জাতীয় দল প্রেফার করছে না। ভারতের মতো বড় দল হওয়ার পরও কেউ আসলে কোচ হওয়ার জন্য আসলে নিজেকে অ্যাভেলেবেল রাখছে না, কেউ আবেদন করছে না, কেউ আসলে নিজেদের আগ্রহ প্রকাশ করছে না। এখন আসলে ভারত এই 5টা কারণ আমার কাছে মনে হয়। কিন্তু এখন ভারতের পরিস্থিতিটা হয়ে গেছে পাকিস্তানের মতো। আমরা কয়েকদিন আগে দেখেছি যখন আসলে তারা কোচ পাচ্ছিল না, পিএসএল এর বেশ কয়েকটা কোচকে তারা অ্যাপ্রোচ করেছিল, যেখানে মাইক হেসেন, ড্যারেন স্যামি, শেন ওয়াটসন, তারা কিন্তু সবাই বেশিরভাগই তারা প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত তারা আসলে জেসন গ্লেসপি এবং গ্যারি কাস্টেনকে তারা ভিন্ন ভিন্ন ফরম্যাটের জন্য দায়িত্ব দিয়েছে। যদিও তাদেরকে যখন কি বলে, যখন অন্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থাকবে কিংবা আইপিএল দায়িত্বে থাকবে তখন কিন্তু কাস্টেনকে ছেড়ে দিতে হবে। তো এখন আসলে ভারত আসলে এই পরিস্থিতিতে পড়ে আছে, একটা গ্যারাকলে পড়ে আছে। তারা আসলে এই সমস্যাটা কীভাবে সমাধান করে, নাকি আসলে বিদেশি কোচ বাদ দিয়ে আবার দেশি কোচদের উপরই ভরসা করে। সেখানে কিন্তু বড় একটা নাম গৌতম গম্ভীর। এখন তার আইপিএল ফাইনাল শেষে তার সঙ্গে বসার কথা রয়েছে বিসিসিআর। দেখা যাক কী সিদ্ধান্ত নেয়। যদি তারা আসলে কনভিন্স করতে পারে গৌতম গম্ভীরকে, কিন্তু গৌতম গম্ভীরকে কনভিন্স করা একেবারেই সহজ হবে না, কারণ তিনি যে মেন্টালিটির মানুষ, যে ধরনের প্রক্রিয়াতে বিশ্বাস করেন, সেই প্রক্রিয়াটা কিন্তু আসলে বিসিসিআই চলে না। কারণ তিনি এটা নিয়ে আসলে অনেকবারই সমালোচনা করেছেন, তারপরে অ্যাপ্রোচ করেছে বিসিসিআই থেকে। কিন্তু জয় শাহ আসলে ব্যাপারটাকে কীভাবে নেবে, গৌতম গম্ভীরকে আসলে বিসিসিআইয়ের অধীনে কাজ করতে চাইবে কিনা, সেটা একটা বড় প্রশ্ন। সামনে কয়েকদিন গেলে হয়তো প্রশ্নের জট খুলে যাবে, সমাধান পাওয়া যাবে। যখনই সমাধান পাওয়া যাবে, যখনই উত্তর খুঁজে পাওয়া যাবে, তখনই আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব কে হচ্ছেন ভারতের পরবর্তী হেড কোচ। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকফেঞ্জির সঙ্গেই থাকুন।